হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি আগের থেকে একটু ভালো আছি। ঠান্ডা লেগেছে, খুব কাশি হয়েছে। কাশতে কাশতে গলায় একটু ব্যথা করছে, বুকে অল্প ব্যথা আছে, আগের থেকে অনেকটা কমেছে। তো ডাক্তার দেখিয়েছিলাম, তোমাদের বললাম যে ডাক্তার রবিবারে এসেছিলো, ডাক্তার দেখিয়েছি। আর এক সপ্তাহ পর ডাক্তার যেতে বলেছিল। এক সপ্তাহ পর মানে কালকে ছিল রবিবার, কালকে যাবার কথা ছিল ডাক্তার দেখাতে। কিন্তু ব্যাপার হচ্ছে কালকে আমার বর মাঠে আমাদের জমিতে জল ধরাচ্ছিল, মানে জল দিচ্ছিল আর কি। তো সেই জন্য আমার বর আসতে সন্ধ্যে লেগে গেছিলো, আর ডাক্তার আসে 4টের সময়। এবার ওকে নিয়ে যাবো, আমি তো আর একা যেতে পারবো না, তাই জন্য আর যাওয়া হয়নি কালকে। আবার সামনের সপ্তাহে যেতে হবে, কিছু করার নেই। তবে আমি আগের থেকে অনেকটা ভালো আছি। আগে যা যন্ত্রণা হচ্ছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তারপর ডান হাতটা একটু কষ্ট হচ্ছিল, খিল লেগে যাচ্ছিলো ডান হাতটা। তো তার তুলনায় আমি আগের থেকে অনেকটা ভালো আছি। তো এবার সামনের সপ্তাহে রবিবারের দিন যাব দেখাতে। প্রত্যেক সপ্তাহে আসে, রবিবার করে আসে ডাক্তার। আর গলাটা বসে গেছে, ঠান্ডা লেগেছে খুব। যাই হোক, তাই ভাবলাম যে এখন ভালো আছি, তাই বড় ভিডিওটা একটু শুরু করি। আর কালকে ছিল শিবরাত্রি, তো শরীর খারাপের জন্য আমি উপোস করিনি। তো মা বললো যে শিবরাত্রি তো কালকে বিকেল 5টায় পড়েছিল, তো এবার কালকে যারা শিবের মাথায় জল ঢালবে তারা উপোস করেছিল। আর আজকে আমরা বাবার মাথায় জল ঢালি, মানে পরের দিনকে শিবরাত্রির দিনই হয়। তো আজকে সারাদিন শিবরাত্রি থাকবে। তো আজকে চান টান করে বাবার মাথায় দুধ গঙ্গা জল আমরা ঢালি, দিয়ে আটা খাই, মানে ভাত খাই না আজকে। মা আমি দুজনেই ভাত খাবো না। তবে রান্নাবান্না সেরে একবারে চান করে তারপরে বাবার মাথায় জল ঢালবো বাড়িতেই, এমনি কোথাও যাই না। বাড়িতে বাড়ির ঠাকুরকে দুধ গঙ্গা জল, আগের বছর তোমরা দেখেছো, বাড়িতেই আমরা দুধ গঙ্গা জল দিই বাবার মাথায়। তো আমি রান্নাগুলো সব করে নেব, কারণ রান্না বান্না করে না হাত পা নোংরা হয়ে থাকে। রান্না করব, তারপর চান করব, চান করে তারপরে সব কিছু করব। আর খাওয়া দাওয়া বলতে আমার তো ডাক্তার মানে ওষুধ দিয়েছে, এখন ওষুধ খাচ্ছি, প্রচুর ওষুধ আছে। তো জন্য আমার বর বললো উপোস তুমি করো না, তোমার ওষুধ আছে, শরীর খারাপ এমনিতে, তো উপোস কিছু করব না। এবার যেটা মা করে, উপোস তো করিনি, যেটা মা করে কাজটা সেরে আমরা ওই যে সামা চালের খিচুড়ি করি, ওই সামা চালের খিচুড়ি করব, করে দুপুরবেলা খেয়ে নেব। আমি মা রাত্রিবেলায় আটা করব, মানে পরোটা হোক বা রুটি করতে নেই, পরোটা করে খেয়ে নেবো। মানে ভাতটা খাবো না, তবে খাবার খাবো। কোনো যেটাকে উপোস করাই বলে না, তবে ভাত খেতে নেই, ভাতটা খাবো না। বাবা, বেশি কথা বলে হাঁপ লাগছে। নিচে যাবো, এবার রান্না করব। আর আজকে নিরামিষ রান্নাই করব, নিরামিষই রান্না করতে হয়। রান্না করে তারপর চান টান করবো, তারপরে বাবার মাথায় জল দেবো, ঘরের ঠাকুরকে দেবো। আর বড় ছেলের এখন পরীক্ষা চলছে, আজকে তো সোমবার, বড় ছেলের পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে চলে গেল, ওকে খাবার করে দিলাম। ও আবার শিব ঠাকুরের ভক্ত খুব। ও বলছিল যে মা আমি জল ঢালবো, আমি বললাম না, তোর পরীক্ষা, তোকে আর উপোস করতে হবে না, তুই খেয়ে যা। তবুও ভাত খেয়ে যায়নি, বলে আমি ভাত খাবো না, আমি বাড়ি এসে তোমাদের সাথে খিচুড়ি খাবো, তুমি আমার জন্য খিচুড়ি রেখে দিবা। আমি বললাম ঠিক আছে তাই হবে, তোকে পরোটা করে দিলাম, পরোটা খেয়ে গেল। আর গুবলু সোনাও নিচে গেল, আমি নিচে যাবো এবার, ভাতটা বসিয়ে দিই, চলো। তারপর নিচে এলাম, নিচে এসে ভাতটা না গ্যাসে বসিয়ে দিলাম। তার কারণ ভাতের আঁশ, মানে ভাতের ঠেকা হয়ে গেলে না তরকারিগুলো আমরা খেতে পারবো না। বাঁধাকপি করব ওই যে দুপুরবেলা খিচুড়ি খাওয়ার জন্য। আর ওই যে বাজার দেখছি, ওই বাজারটা জেঠু পাঠিয়ে দিয়েছে, বাঁধাকপি আর বেগুন, কালকে বলেছিলাম পাঠিয়ে দিতে বাজার থেকে, তো পাঠিয়ে দিয়েছে। ওই বাঁধাকপি করব, আর বেগুন ভাজা করব না, বেগনি করব, খিচুড়ি দিয়ে ভালো লাগবে। তাই ভাবলাম যে উনুনে তরকারিগুলো করে নিই গা, আর ভাতটা এদিকে হয়ে যাবে, তাহলে আর আমাকে উনুনটা নিকাতে হবে না। মানে ভাত যদি আমি উনুনে ধরো বসাই, তাহলে তো আমাকে উনুনটা নিকিয়ে তারপরে আবার তরকারি বসাতে হবে। তাই ভাবলাম দরকার নেই ঝামেলার, ভাত তো হতে বেশি সময় লাগে না, ভাতটা গ্যাসেই বসিয়ে দিলাম। তারপর রান্নাঘরে এলাম, আজকে টক তরকারিও হবে, মানে কাঁচা টমেটোর তরকারি। এবার ব্যাপার হচ্ছে যে কাঁচা টমেটোর তরকারির মধ্যে আমার শ্বশুরমশাই আলু পছন্দ করে না, মানে আলু তো খায় না বাবা, তাই বাবা খাবে শুধু কাঁচা টমেটোর তরকারি, আলু ছাড়া। আর ওদিকে আবার আমার বর বলেছে কাঁচা টমেটোর তরকারি করে দিও আমাকে, আলু দিয়ে বেশ মাখো মাখো করে, তাহলে আমি ওই দিয়েই ভাত খেয়ে নেবো। বাঁধাকপির তরকারি খুব একটা পছন্দ করে না। তো এবার কাঁচা টমেটোর তরকারিতে আমার শ্বশুরমশাই আলু খাবে না বলেছে, আর এদিকে আমার বর বলেছে আলু খাবে। তাহলে দু রকম কী করে রান্না করবো, আবার দু রকম করে করব, একই তরকারি দু রকম করে ভালো লাগে। তো মা বলল যে প্রথমে তো আলুটা সেদ্ধ করো কাঁচা টমেটোর তরকারির মধ্যে, তারপর টমেটোটা দাও। এবার করো প্রথমে টমেটোটা সেদ্ধ করে নাও, দিয়ে টমেটোটা সেদ্ধ করে আলাদা করে বাবার জন্য রেখে দাও, দিয়ে লাস্টে আলুটা
সেদ্ধ করে মিশিয়ে দেবে। তাই করলাম মায়ের কথা মতোই। আগে কাঁচা টমেটোটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, তারপরে সেদ্ধ হয়ে গেলে বাবার জন্য আলাদা তুলে রেখে আলুটা সেদ্ধ করে ওর মধ্যে মিশিয়ে দেবো। হয়ে গেল, দুরকমভাবে করতে হলো না বেশ। আর কালকে আমাদের জমি থেকে জেঠু আবার বেতর শাক তুলে এনেছে, ওই যে সর্ষের ফুলের, তারপরে সর্ষের খেতে, তারপরে এই যে পালং শাকের খেতে ফাঁকে ফাঁকে হয় না বেতর শাকগুলো। বেতর শাক কিন্তু কেউ চাষ করে না, ওগুলো কিন্তু জমিতে এমনি হয়। তো এবার সেখান থেকে বেছে বেছে তুলে এনে দিয়েছে। অনেকে ফেলে দেয়, আবার অনেকে খায়, আবার অনেকে মাঠে বাজারে বিক্রিও করে। আমাদের জেঠু আবার নিয়ে এসেছে তুলে এক গাদা, দিয়ে বলেছে আমাকে ভেজে দেবা। এবার আজকে তো আর রসুন ফোড়ন দেবো না, আজকে ওই যে নিরামিষ রান্না করবো সেই জন্য। তো আজকে ওই জেঠুকে ওই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জেঠুর মতন অল্প একটু ওই বেগুন দিয়ে জেঠুকে ভেজে দিলাম বেতর শাকটা। আর তারপর ওই যে বাঁধাকপিটাও রান্না করে নিচ্ছি। দেখো এখানে ভাতটা রান্না করতে গেলে আবার আমাকে উনুনটা সব পরিষ্কার করতে হতো, তারপরে আবার রান্না করতে পারতাম। ওইদিকে গ্যাসে কিন্তু ভাত হয়ে গেছে, ভাত মা ফ্যান ঝরিয়ে সবাইকে খেতেও দিয়ে দিয়েছে। আর আমরা খাবো না, আমি আর মা খাবো না। তার কারণেই তো বললাম যে আমরা রান্না বান্না সেরে ধোয়া মাজা করে একেবারে স্নান করে তারপরে বাবার মাথায় জল দেব, দিয়ে তারপর রান্না করব, তারপর খাবো। মানে খেতে খেতে 2-3টে বেজে যাবে হয়তো। তো খিচুড়িটা আমি প্রেশার কুকারে করব উপরে গ্যাসে, সামা চালের খিচুড়ি যেটা আমরা নিরামিষ করি সেটাই। তো বাঁধাকপিটা দিয়ে ভালো লাগবে বলে মা বললো বাঁধাকপিটাই করো, ওরাও ভাত দিয়ে খেতে পারবে আর আমরাও খিচুড়ি দিয়ে খেতে পারবো। আর এখনও কিন্তু বেগুনি ভাজা হয়নি, বেগুনিটা লাস্টের দিকে ভাজবো, কারণ ভাজলে না ঠান্ডা হয়ে যায় তো ভালো লাগে না খেতে। আর একটু মচমচে থাকলে, বেশ গরম গরম থাকলে ভালো লাগবে। তাই একদম সব রান্না শেষে লাস্টে বেগুনিটা ভাজা করব। বেশ মটরশুঁটি টমেটো দিয়ে বাঁধাকপিটা রান্না করলাম, আর একটু চাটনিও করছি। শুধু টমেটোর চাটনি করেছি আজকে, আর কিন্তু কুল দেব না, কারণ কুল দিয়ে টমেটোর চাটনি করলে না কেমন একটু লালানি টাইপের হয়ে যায় না, ওই জন্য ভালো লাগে না। আর খিচুড়ির সাথে কিন্তু একটু চাটনি হলে খুব ভালো লাগে। চাটনির আইডিয়াটা কিন্তু মাই দিল, মা বললো খিচুড়ির সাথে চাটনি করো একটু, খুব ভালো লাগবে খেতে। সত্যি তাই, খিচুড়ির সাথে চাটনি কিন্তু খুব সুন্দর লাগে খেতে। মায়ের জন্যই করলাম, কিন্তু চাটনি করার কথা ছিল না, তো মা বললো বলে আমি চাটনিটা করলাম। আর আমাদের গাছের মাঠ থেকে সে টমেটোগুলো এনেছে না, কত টমেটো হয়ে গেছে গাদা। আমার বরকে বললাম এত টমেটো কীভাবে বিক্রি করে দাও, বললো না ঘরের মাঠের জমিতে খাবার জন্য করেছে, বিক্রি করব না। ও আবার বিক্রি করতে চায় না, আর নষ্ট হয়ে যাবে ফেলে দাও, কিন্তু বিক্রি করতে চাইবে না। তো এক গাদা আমি কাকিমাকে কটা দিয়ে আসলাম, আর ওদিকে আমার ননদকেও দিয়ে এসেছি কটা। এবার কত খাবো বলো তো, কাঁচা টমেটো তরকারি প্রায় মাঝে মাঝেই হচ্ছে, তারপরে পাকা টমেটো আবার চাটনি করে খাওয়া হচ্ছে। বেশি বেশি করে চাটনি করে রেখে দিই যাতে 2-3 দিন হয়ে যায়। তো এবার কত আর খাওয়া হবে। যাই হোক, তো একটু চাটনিও করলাম। আর সব শেষে এই যে লম্বা লম্বা করে বেগুনি ভাজা। খিচুড়ির সাথে কিন্তু লম্বা লম্বা বেগুন ভাজাটা বেশ ভালো লাগে না? বেগুন ভাজাও ভালো লাগে, আর এদিকে বেগুনিও ভালো লাগে। আমার কিন্তু সব থেকে বেশি ভালো লাগে লম্বা লম্বা বেগুন ভাজা। কালো জিরে পোস্ত ছড়িয়ে যে লম্বা লম্বা বেগুন ভাজা করা হয়, ওই বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে ফাটাফাটি লাগে আমার। তারপর রান্নাবান্না সব শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে কড়াইটা মেজে ধুয়ে একেবারে স্নান করে নিলাম। মা আর ওদিকে চান করা হয়ে গেছে, মা মানে পুজো করে ফেলেছে, ঠাকুর পুজো করে বাবার মাথায় জল দিয়ে দিয়েছে। মা বললো তুমি এবার চান করো, চান করে মাথায় জল দিয়ে তারপরে খাবারটা বানাও। আর ওদিকে আমার বড় ছেলেও চলে এসছে। আমি বললাম যে ওকে তুই তাহলে চলে যখন এসেছিস তাহলে চান করে নে, দিয়ে তারপর ঠাকুরের মাথায় জল দিবে, কারণ ওর খুব ইচ্ছে যে বাবার মাথায় জল ঢালবে, উপোস করবে। তো কালকেই ও বলছিল বা আজকে আমার যদি পরীক্ষা না থাকতো তাহলে আমি বাবার মাথায় জল ঢালতে যেতাম। এবার ও পারবে না, কারণ ওর পরীক্ষা, সারাদিন উপোস করে রাত্রেবেলা জল ঢালতে যেতে পারবে না। আবার পড়াও আছে, পড়ার চাপ, যেহেতু অ্যানুয়াল পরীক্ষা চলছে। এরপর ক্লাস 7-এ উঠবে, ও 6-এ পড়ছে এবার। তো এবার ও পরীক্ষা দিয়ে চলে এসছে, এখন তো এক্সাম চলছে, সেই জন্য 1:30টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে, তাই 1:30 এখন 1:30টাই বাজে। তো বাড়ি চলে এসছে। আমি বললাম তুই চান করে নে, চান করে তারপরে আমি আগে বাবার মাথায় পুজো করে নিই, দেখবি, দেখে তারপরে তুই দেখে দেখে দিবি যেভাবে আমি করব। তো তারপর একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আমি বলছি পরে। তো তারপর আমি পুজো করে বাবার মাথায় জল দিয়ে তারপরে খাবারটা বানাতে আসলাম। আর ওদিকে আমার বড় ছেলে ছাদে চান করছে, ও চান হয়ে গেলে তারপরে ওকে দেখিয়ে দেবো যে কীভাবে দিতে হবে। আর খিচুড়িটা প্রেশার কুকারে বসাচ্ছি, ওই যে সবজি টবজি দিয়ে সব আমি কেটে রেডি করে নিয়ে এসেছি। মশলাটাও কিন্তু রান্নাঘর থেকে বেটে এনেছি যখন আমি রান্না করছিলাম নিচে। মশলা তো বেশি লাগে না, শুধু আদা বাটা আর একটু জিরে বাটা, আর ফোড়ন দিই শুকনো লঙ্কা জিরে,
তেজপাতা এগুলোই ফোড়ন দিই। এই ফোড়নটা কিন্তু মেন, এই ফোড়নটা দিলেই খিচুড়িতে তবেই কিন্তু টেস্ট আসে। আর সবজি দিয়েছি একটু গাজর, বিনস আমার গাছে সেই আগেরবার ছিল, পেরে এনেছিলাম, এবার আর গাছে বিনস নেই, কয়েকটা আছে, তো আমার বরকে বলেছিলাম নিয়ে আসতে কটা বিনস। আর গাজর ছিল ঘরে, আমার 12 মাস ঘরে গাজর থাকে। গাজরটা এমনি আমি কাঁচা খুব খাই, আর আমার শ্বশুরমশাই খাই, ওই জন্য 12 মাস আনা থাকে। তো আমি ওদিকে মশলাটা কষতে কষতে আমার বড় ছেলে চান করে চলে আসলো। তো বললো মা আমাকে দেখিয়ে দাও, আমি পুজোটা করে নিই। ও ছোটোবেলা থেকে জানো তো শিব ভক্ত খুব। আর ছোটোবেলাতে যখন আরও ছোট ছিল তখন ও ড্রয়িং করতো, শুধু শিব ঠাকুরের ড্রয়িং করতো, এত ড্রয়িং করতে ভালোবাসতো না। এখন পড়াশোনার চাপে না ড্রয়িংটা আর করানোর সময় হয় না। যেদিন বাড়িতে ফাঁকা থাকে বসে থাকে সেদিনকে মাঝে মাঝে আমি বলি একটু ড্রয়িংগুলো আগের মতন ঝালাই কর, ও আর করবে না, পড়াশোনার এত চাপ, একটু খেলার সময় পায় না, তো যেটুকু সময় বাড়িতে থাকে ওই সময়টা খেলা করেই সময়টা কাটিয়ে ফেলে। এবার খেলা বলতে কি, বাড়ি থেকেও বার হয় না, এই কম্পিউটার নিয়ে বসে থাকে, কী যে করে কম্পিউটারে। যাই হোক, তো পুজোটা করে নিল। আর তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা বলছি। আমার শাশুড়ি মা পুজোটা করেই প্রসাদটা খেয়ে আমাকে বললো তুমি একটু প্রসাদ খাও, খেয়ে জল খাও। আমাকে মা প্রসাদটা দিল, দিয়ে মা নিচে গেছে বাবাকে ভাত দিতে। মা বলল যে আমি ওপরেই খাবো, পাতার মধ্যে পাতাগুলো আছে না, আমরা সেই বিরিয়ানি খেয়েছিলাম মনে আছে, বিরিয়ানির দিন পাতা আনা হয়েছিল, সেই পাতাগুলো রয়েছে। তো মা বললো আর থালা এঁটো করতে হবে না, পাতার মধ্যে খিচুড়ি খাবো, আমি তুমি আর বাবু মিলে ওপরেই খাবো, আমরা 3 জন মিলে, মানে আমার বড় ছেলে, আমি আর মা। তো মা বললো তাহলে আমি বাবাকে খেতে দিই, খেতে দিয়ে তরকারিগুলো নিয়ে আসি গা ওপরে। তো মা গেল নিচে, আর হঠাৎ করে ফোন আসে মাসির বাড়ির থেকে যে আমার মার শাশুড়ি উনি মারা গেছেন। তো এবার মার শাশুড়ি যে উনি মানে বেশি বয়স হয়নি, মায়ের থেকে ছোট বয়সে, আর এসেছিলেন উনি আমাদের বাড়িতে, এসেছিলেন কয়েক মাস আগে এসেছিলেন বেড়াতে। তো এবার ভাবতেও পারছি না, কল্পনাও করতে পারছি না যে এরকম একটা হবে, যে বিশ্বাস করতে পারছি না। তার কারণ আমার মার শাশুড়ি 8 দিন হলো যে জ্বরে ভুগছিল, মানে জ্বর হয়েছিল, ওষুধ এনে খেয়েছে, ডাক্তার দেখিয়েছে, কমে গেছে, ঠান্ডা সর্দি না বুকে বসে গেছিলো, বুকে যন্ত্রণা করছিল, বলছিল কয়দিন থেকে বুকে যন্ত্রণা করছিল, ওষুধ এনে এনে খেয়েছে। হঠাৎ যে এরকম হবে কেউ ভাবতে পারেনি, কারণ আমার মার শ্বশুর কিন্তু খুব অসুস্থ, বিছানায় পড়েই উনি, ওনার দেখাশোনা কিন্তু মাসি করতো, একেবারে মানে ওঠা বসা করতে পারে না, হাঁটাচলা করতে পারে না, বিছানাতেই সব কিছু করেন উনি। তো এবার আমার মা শাশুড়ি কিন্তু পরিষ্কার সমস্ত কিছু উনিই করতেন। তো এবার হঠাৎ করে মাসির এরকম হবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। তো মা ভীষণ কান্নাকাটি করছিল, খুবই কান্নাকাটি করছিল। মামা বললো আমি পাতায় করে খাবো, পাতা আছে অনেকগুলো, পাতা বার করে পাতায় করে খাবো। খাইনি, খাইয়ে দিলাম দুটো, একটুখানি 2-4 গাল খেয়েছে, সকাল থেকে কিছু খায়নি, না খেলে হয়। 3টের সময় খবরটা আসলে তাহলে খাওয়া হয়ে যেত ততক্ষণে। খিচুড়িটা দেরি করে বসানো হয়ে গেছে, নাহলে আমাদের 2টোর মধ্যে খাওয়া হয়ে যায়। জানে বলে পিছুমনি যেমন তোর আমি ফোন করলাম, পিছুমনি যাবে, হ্যাঁ পিছুমনি তো যাবে, পিছুমনি ফোন করতে বললো বাবাকে, একই ট্রেনে চলে যাবে, ওইখান থেকে ট্রেনে উঠে পড়বে। আমার মনে হচ্ছে খেতে পারবো না খিচুড়ি, আমার আঙুলটা গপ গপ করছে, ভালো লাগছে না। মানে আমি তখন মশলাটা কষছি আর কি, খিচুড়ি বসানোও হয়নি, খিচুড়িটা আজকে এত লেট হয়ে গেল না খিচুড়িটা বসাতে। আর ধরো সারা দিন কিছু খায়নি মা, সারা দিন শুকিয়ে, এবার শুধু জাস্ট প্রসাদটা মুখে দিয়েছে। তো এবার সেই সময় খবরটা পেয়েছে, এবারে যদি 2টোর মধ্যে আমার খিচুড়িটা হয়ে যেত এতক্ষণে খাওয়া হয়ে যেত। তো এবার আমি যখন মশলাটা কষছি তখনই ফোনটা এসেছে। এবার বাবাকে কোনো রকমের ভাতটা মা মেখে দিয়েছে, এবার বাবাকে ভাতটা দেয়ও নি, মানে সামনে যে ভাতটা বেড়ে দেয় সেটাও বেড়ে দিতে পারেনি, আর সেই সময় ফোনটা এসেছে, ব্যাস। তো এবার তাড়াতাড়ি করে আমার বর চান করে কোনো রকম 2টো খেয়ে মাকে নিয়ে বেরিয়ে গেল। আর ওদিকে আমার ননদকে ফোন করলাম, ননদ ওদিক থেকে একই ট্রেনে উঠে পড়বে। তো এবার আমার শাশুড়িকে কোনো রকম জোর করে আমার ননদ 2টো ভাত খাওয়াতে গেল, মা ভাত খায়নি, যেহেতু আজকে উপোস করেছে বলে মা ভাতটা খেতে পারলো না। তো এবার খিচুড়িটা যখন হয়ে গেছিলো
তখন ধরো আমার বর চান করলো, বাড়ি এসে চান করলো, দুটো ভাত খেলো, খেতে খেতে আমার খিচুড়িটা হয়ে গেছিলো। তো আমি তাড়াতাড়ি করে প্রেশার কুকারটা খুলে জল ঢেলে ঢেলে খুলে তাড়াতাড়ি করে 1 হাতা মতন খিচুড়ি বেড়ে সেই স্ট্যান্ড পাখার মধ্যে চালিয়ে শুকিয়ে কোনো রকমের 2-4 গাল জোর করে মাকে খাওয়ালাম। মানে খেতে পারবে না, খাবে না, সে কোনো রকম আমি দুটো মেখে খাইয়ে দিলাম, যে সেই ওইটুকু খেয়েই মা গেছে। আর এদিকে একটা বিপদ ঘটিয়ে ফেলেছি আমি, মানে একটা দরকারি কাজই করছিলাম, সে দরকারি কাজটা মানে কি বলবো, একটু পাগলের মতন বুদ্ধি হলে যা হয়। একটা কাঁটা চামচ আমার হাতের মধ্যে ছিল, সে কাজটা কমপ্লিট করতে গিয়ে, মানে কাজটা করছিলাম সেটা বলতে পারছি না, তবে সে কাজটা করতে গিয়ে ওই কাঁটা চামচটা পুরো আমার আঙুলের ওপর দিয়ে ঢুকে ওপর দিয়ে বেরিয়ে গেছে, মানে এফোর ওপর হয়ে যাওয়া যেটা বলে না, সেরকম হয়ে গেছে। কাঁটা চামচ যে 4টে দাঁড় থাকে, সেই 4টে দাঁড়ের মধ্যে 2টো দাঁড় আমার আঙুল দিয়ে ঢুকে একদম ওপর দিয়ে বেরিয়ে গেছে। আর এত রক্ত বেরোচ্ছিল, রক্ত বন্ধ আর হচ্ছে না। মানে এদিকে একটা বিপদের খবর এসেছে যে আমার বর খেতে বসেছে, তখন সে তাড়াতাড়ি করে সে খেতে বসেছে, একটু হাতে উঠে এসে সে আমার আঙুল সে চেপে ধরে, মানে রক্ত বন্ধ। আমার না রক্ত দেখলে হাত পা খুব কাঁপে, দেখে আমার মাথা কাজ করছিল না। দিয়ে আঙুলটা আবার খুব গপ গপ করছে। বিকেলবেলা ভাবছি ডাক্তারখানায় যাব, ইঞ্জেকশন দেব, টিটানাস যেটাকে বলে, টিটানাস নিতে হবে, আর যন্ত্রণার ওষুধ নিয়ে আসতে হবে। তো আমি হাতটা কেটে বসে থাকলাম। তাই জন্য আমার শাশুড়ি মা তো নিয়ে গেছে, চলে গেছে আমার বর। তারপর কাকিমা আবার বাসনগুলো সব ধুয়ে দিয়ে গেল। এমনকি প্রেশার কুকার থেকে খিচুড়িটা নামিয়ে প্রেশার কুকারটাও ধুয়ে দিয়ে গেছে। আর আমি আর আমার বড় ছেলে ওই খিচুড়িটা খেয়ে নিলাম। খেতে খেতে 3:30 বেজে গেছে। মাকে তো তাও একটু মানে জোর করে খাইয়ে দিয়েছিলাম, তা না হলে সারাদিন না খেয়ে মাথা ঘুরে পড়ে থাকতো একদম। আর এদিকে খিচুড়িটা না মানে একটু নুন চড়া হয়ে গেছিলো আর খুব ঝাল হয়ে গেছিলো। তো এবার সে মানে এমনভাবে খিচুড়িটা করেছি, মাথা তো আর কাজ করছিল না, মায়ের কান্না দেখে এত টেনশান হচ্ছিল না, হাত পা তো আমার কাঁপছিল, এত মা কাঁদছিল। তারপরে কোনো রকম কীভাবে যে কী করেছি আমার নিজেরও মনে নেই। খিচুড়ি তো একদম খেতে ভালো হয়নি, বড় ছেলেও খেতে পারেনি, আর ওদিকে আমিও খেতে পারিনি, এত ঝাল আর নুন হয়ে গেছিলো। যাই হোক, খিদে তো পেটে খেতে হবে, একটু খেলাম। তারপর ছাদে এলাম, ওই জামা কাপড়গুলো তুলে যে গাছে ফুল গাছগুলো জল দিয়ে দিলাম। আর এদিকে আমার বড় ছেলের পড়া ছিল, কিন্তু ও বললো পড়তে যাব না, কারণ বাড়িতে আজকে কেউই নেই। ধরো আমার কাকা শ্বশুরও বাড়িতে নেই, আবার আমার কাকা শ্বশুর গেছে, শ্বশুর বাড়িতে দরকার ছিল গেছে, আর আমার বড়ও নেই, আছে শুধু আমার জেঠু শ্বশুর আর কাকিমা আছে যদিও, আর বাবা আছে, বাবা অসুস্থ, বাবাকে ধরে ধরে ওপরে নিয়ে আসতে হবে। বাবা তো নিচে থাকলে এখন হবে না, কারণ মা নেই। মা যখন থাকে না তখন বাবাকে আমি উপরে ঘরে নিয়ে চলে আসি, কারণ নিচে বারবার যায় না, আমি একা থাকে বাবা, ভালো লাগবে না। মা থাকলে মায়ের সাথে কথা টথা বলে ভালো লাগবে, তাই জন্য বাবাকে আমি উপরে নিয়ে চলে আসি। তো এবার সন্ধেবেলা আমি বড় ছেলেকে বললাম সন্ধেটা দিয়ে দে, তারপরে দাদুকে নিয়ে আসবো। হাতটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, আঙুলটা। তো আমি বিকেলবেলা গাছে জল দিয়ে কিন্তু আমি আর আমার বড় ছেলে গেছিলাম ডাক্তারখানায়, গিয়ে ইঞ্জেকশন দিল, একটা ইঞ্জেকশন নিয়ে আসলাম, আর একটা যন্ত্রণার ওষুধ দিয়েছে, খেয়েছি, কিন্তু খুব যন্ত্রণা হচ্ছে, আঙুলটা গপ গপ করছে। আর তার থেকে বড় কথা যে আমার ইঞ্জেকশন করেছে যে জায়গাটা, সেই জায়গাটা এত ব্যথা হয়ে গেছে, সে কি বলবো। মানে কি বলবো, আমার না একটার পর একটা ফাড়া যাচ্ছে, জানো তো। এই বুকে যন্ত্রণায় ভুগছিলাম, এখনও পুরোপুরি সুস্থই হতে পারলাম না, আবার একটা মানে ফাড়া, কি বলবো। আঙুলটা এত ব্যথা করছে, মানে আঙুলের ডগাটা এত গপ গপ করছে না, কি বলবো, একদম ভালো লাগছে না। আর ওষুধটা এখনো অবধি খাওয়া হয়নি। আমি সে বিকেলবেলা গেছিলাম ডাক্তারখানা, বললো কিছু খেয়ে তারপর ওষুধটা খাবে। আমি ডাক্তারখানা থেকে এসে আমার শ্বশুরমশাইকে ওপরে নিয়ে আসলাম। তারপরে আমার বর চলে এলো, তার মধ্যে বললো একটু চা করো, চা খাবো। মা আসেনি এখনও, মা কালকে আসবে। আর একটু চা করলাম, এই যে জেঠু আছে, বাবা আছে, সবাইকে চা করে একটু দেবো। আর বাবাকে দুটো মুড়ি দিলাম চায়ের সাথে। বাবা সন্ধ্যেবেলা দুটো মুড়ি খায়। আর রাত্রিবেলা কোনো খাবার করব না, তার কারণ ভাতও আছে, আবার খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়ি তো খেতে পারিনি, সেটাই আছে। রাত্রে তো আমি আর ওসব কিছু খাবো না, ভাত তো খাবো না, ভাত রয়েছে। আবার ওদিকে আমার বড় ছেলেও ভাত খাবে না, ও খিচুড়িটা একটু মুখে দিতে হবে, কিছু করার নেই। উপোস করেছে যেহেতু, পালন করছে, সেই জন্য ভাতও খেতে পারবে না, ওদিকে রুটিও খেতে পারবে না। আর পরোটা মরোটা কিছু করব না, ওই খিচুড়ি আছে, ও একটু আমি একটু খেয়ে নেব।
তো আমার বর আবার ট্রেনে করে গেছিলো, তবে ট্রেনে করে আসার সময় সেই এক ধরনের বিস্কুট নিয়ে এসছে। বিস্কিটগুলো বেশ খেতে ভালো, মানে লিকার চায়ের সাথে বেশ ভালো লাগছে খেতে। তো ওই বিস্কিট দিয়ে চা খেলাম। আর এদিকে আমার জেঠু শ্বশুর আছে এই কোণে, বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তো বাবাকেও চা করে দিলাম। বাবা সবাই মিলে একসাথে বেশ খেলাম। আর আমার বড় ছেলে, ও তো পড়া করছে, ওকে চা করে দিয়েছে। আর প্রথমে কিন্তু সন্ধ্যাবেলা ও আমাকে চা করে খাইয়েছে। দাদুরা আরও একবার চা খেয়েছে সন্ধ্যের দিকে। আমি বললাম চাটা করি, ও বলল না আমি করব চাটা। তো চা করে আমাকে একটু দিয়েছিল, আমার ননদ এসেছিল, ননদ খেয়েছে, আবার আমার শ্বশুরমশাইকে দিয়েছিল। তো আমার শ্বশুরমশাইকে আমার বর আসার পর আবার একটু চা করলাম, সবাই মিলে একসাথে খেলাম। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো থেকো সবাই। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এবার রোজ ব্লগ দেওয়ার চেষ্টা করব, যেহেতু আগের থেকে একটু সুস্থ আছি, তাই ভাবছি যে এবার বড় ভিডিও করব। তোমরা কিন্তু পরের ভিডিওটাও দেখো। চলো আজকের মতো টাটা, বাই বাই।